ওয়েলকাম। আমি ডাক্তার মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি পিআরএলে গমন করেছি। আমি ভিডিও লেকচার নিচ্ছি আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেল, এমবিবিএস স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা প্যাথোলজি ক্লাস করছে এবং যারা নবীন ডাক্তার তাদের জন্য। আমাদের এখন ক্লাস চলছে জেনারেল প্যাথোলজি থেকে হেমোডাইনামিক ডিজঅর্ডার। আমরা আমাদের 6টি পর্ব শেষ হয়েছে হেমোডাইনামিক ডিজঅর্ডারের। আজকে শেষ পর্ব, 7ম পর্ব। এই পর্বে আছে শক। আজকে ক্লাসে উপস্থিত আছে সবাই। ডাক্তার শহীদ আছে, আর প্রাক্তন ছাত্র শহীদ, দিনাজপুর মেডিকেল কলেজের 19তম ব্যাচে। ধন্যবাদ। তাহলে এখন এই শক কি? ওয়াইড স্প্রেড hypoperfusion of tissue due to disparity between cardiovascular system and blood volume that may threaten life is called shock. মূল কথাটা হলো ওয়াইড স্প্রেড হাইপোপারফিউশন, সারা শরীরে রক্ত চলাচল কম হয়ে যায়, হাইপোপারফিউশন of tissue due to disparity between cardiovascular system and blood volume. ব্লাড ভলিউম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিসপ্যারিটির জন্য এই ঘটনাটা হয়। এটা এবং একটা মারাত্মক ঘটনা, দ্যাট থ্রেটেন লাইফ। এন্ড রেজাল্ট অফ শক, শক হলে কি হয়? হাইপোটেনশন ফলোড বাই ইম্পেয়ার্ড টিস্যু পারফিউশন অ্যান্ড সেলুলার হাইপোক্সিয়া। ব্লাড প্রেশার কমে যাওয়াকে বলা হয় হাইপোটেনশন। হাইপোটেনশন হয়, ইম্পেয়ার টিস্যু পারফিউশন অ্যান্ড সেলুলার হাইপোক্সিয়া হয়। সেল ইঞ্জুরিতে তোমরা জেনেছো হাইপোক্সিয়া হলে কী হয় সেটা। তো শকের টাইপে শক কিছু আমরা যখন স্টাডি করি তাদের টাইপে একটা কমন কথা। তো হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক, এনাফাইলেকটিক শক। 1, 2, 3, 4, 5 রকমের শক আছে। হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেকটিক শক। আমরা সব ধরনের শক সম্বন্ধে ডিসকাস করতেছি সংক্ষেপে। হাইপোভলিমিক শক, দ্যাট ইজ হাইপোভলিমিয়া অফ ব্লাডের পরিমাণ কমে যায়। কজ কী? হাইপোভলিমিয়ার কজ: অ্যাকুট ব্লাড লস ফলোয়িং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডিউরিং ডেলিভারি। মানে ব্লাড লস হয়, খুব তাড়াতাড়ি ব্লাড লস হয় যদি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয়, রক্তক্ষরণ হয়, এটা সাডেন রক্তক্ষরণ হয়, এরকম রক্তক্ষরণ হয়ে শকে চলে যাবে। ডায়রিয়া হলে, ভমিটিং হলে, এক্সটেন্সিভ বার্ন হলে, এক্সটেন্সিভ ট্রমা হলে। ডায়রিয়া হলে গ্রামেগঞ্জে আগে অনেক ডায়রিয়া হতো, ডায়রিয়া হওয়ার পরে শরীরটা দেখা গেলো কোল্ড অ্যান্ড ক্ল্যামি হয়ে যাচ্ছে, শক্তি পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে। তো এই অবস্থাকে বলা হয় শক। এটা কেন হয়তো? প্রচুর পরিমাণে ফ্লুইড চলে যেত বডি থেকে, ডায়রিয়া হইয়া, বমি হইয়া, তখন এরকম হয়তো শকে যেত। কিন্তু ওই গ্রামের মানুষ এটাকে কোল্ড অ্যান্ড ক্ল্যামি হওয়াতে শরীর মনে করতো যে সাপের বাতাস লাগছে, কারণ সাপে দংশন করলেও দেখা গেছে যে এরকম কোল্ড অ্যান্ড ক্ল্যামি হয়। তো ওখানে কিন্তু সাপের দংশনও শক হয়। তো সেই শকের মতোই মনে হয় দিকে তার বমি হওয়ার পরে অথবা ডায়রিয়া হওয়ার পরে গ্রামের মানুষ যারা অজ্ঞ তারা বোঝে না, তারা বলে সাপের বাতাস লাগছে। সাপে কাটে নাই, কিন্তু সাপ কাজ দিয়ে গেছিলো, হয়তো তার বাতাস লাগছে, এই জন্য হয়েছে এরকম মনে করে। এবং এমনকি আমি দেখছি ওদেরকে ওজাইনে ঝাড়াও হয়, যে সাপে দংশন করলে যখন ঝাড়ে ওই রকম ঝাড়াও হয়। ডায়রিয়া ভমিটিং হলে আমি দেখছি, নিজে চোখে দেখছি। এক্সটেন্সিভ বার্ন হলে এরকম ফ্লুইড লস হয়। এক্সটেন্সিভ ট্রমা হলেও ফ্লুইড লস হয়। ট্রমা হলে কি? টিস্যুর ভিতরেই রক্তক্ষরণ হয়, টিস্যুর ভিতরেই, বাইরে দিয়ে দেখা যাচ্ছে না। এই কার্ডিওজেনিক শক, হার্ট ডিজিজের জন্য, ডিউ টু কার্ডিয়াক ডিজিজ, যেমন মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক বলি আমরা, মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে শকে যায় রুগী। এন্ডোকার্ডাইটিস হলে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হলে। আর সেপটিক শক মোস্ট কমন কজেস হলো গ্রাম নেগেটিভ অর্গানিজম।
সেপ্টিসিমিয়া সেপ্টিসিমিক শক মানে ইনফেকশন হওয়ার জন্য ব্লাডের ইনফেকশন ছড়িয়ে পড়ছে এরকম। গ্রাম নেগেটিভ অর্গানিজম যেমন ইস্কেরিশিয়া কোলাই, ক্লেপসিয়েলা, এন্টারোব্যাক্টার, সিডোমোনাস, ব্যাকটেরয়েডস, এইগুলি দিয়ে গ্রাম নেগেটিভ অর্গানিজম, এইগুলি এই ব্যাকটেরিয়া হইলে ইনফেকশন হলে শক হয়। লেস কমন কজেস হলো গ্রাম পজিটিভ অর্গানিজম যেমন স্ট্রেপ্টোকক্কাই, নিউমোকক্কাই, লেস কমন। তো এন্ডোটক্সিক শকের একটা আছে, টার্ম আছে, এন্ডোটক্সিন দিয়ে শক হয়। এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, এটা ভালো করে লক্ষ্য করে কি জিনিস। এন্ডোটক্সিক শক দেখতে লাইপোপলিস্যাকারাইড LPS is an endotoxin derived from gram-negative organism. গ্রাম-নেগেটিভ অর্গানিজমের আগে যে লিস্টটা বললাম ওই সমস্ত অর্গানিজম থেকে লাইপোপলিস্যাকারাইড ডেরাইভড হয়, is associated with endotoxic shock. এই যে এন্ডোটক্সিক, এই লাইপোপলিস্যাকারাইড একটা এন্ডোটক্সিক। এই এন্ডোটক্সিনের জন্য যে শক হবে তার নাম হলো এন্ডোটক্সিক শক। Thus, septic shock is called endotoxic shock. Septic peptidoglycan present in cell wall of gram-positive cocci, ওই যে লেস কমন যেটা, গ্রাম পজিটিভ কক্কাসের সেল ওয়ালে থাকে পেপটাইডোগ্লাইক্যান, is also associated with septic shock. Pathogenesis of septic shock. Lipopolysaccharide or peptidoglycan causes injury to endothelium. এই যে টক্সিনগুলা এন্ডোথেলিয়ামকে ইনজুরি করে, তার জন্য কি হয়, ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি। এটা তোমরা সেল ইনজুরিতে পড়ছো, খুব সহজ। তার জন্য কি হয়, রিডাকশন অফ ইফেক্টিভ সার্কুলেটরি ব্লাড ভলিউম। তাহলে যদি ভাস্কুলার পারমেবিলিটি ইনক্রিজ করে তাহলে ব্লাড ভলিউম কমে যাবে, কারণ ওই ব্লাড চলে গেছে, ফ্লুইডটা চলে গেছে বাইরে, তাহলে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে গেল। ইনজুরি টু লিকোসাইট, তাহলে লিকোসাইটে ইনজুরি করে ওই লাইপোপলিস্যাকারাইডে। রিলিজ অফ টক্সিন, লিকোসাইট থেকে রিলিজ অফ টক্সিন, ফার্দার এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড রিডাকশন অফ ব্লাড ভলিউম। এবং লাইপোপলিস্যাকারাইড পেপটাইডোগ্লাইকান আরও কী করে, ইনজুরি টু প্লেটলেটস, তার জন্য কী করে, রিলিজ অফ টক্সিন, ফার্দার এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড রিডাকশন অফ ব্লাড ভলিউম। আর অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম বাই দি অল্টারনেটিভ পাথওয়ে। ওই লাইপোপলিস্যাকারাইড অল্টারনেটিভ পাথওয়ে কমপ্লিমেন্ট ক্যাসকেডকে অ্যাক্টিভেটেড করে, প্রোডাকশন অফ ভ্যাসোঅ্যাক্টিভ C3A and C5A, যার জন্য কী হয়, ভ্যাসোডাইলেটেশন অ্যান্ড ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, রিডাকশন অফ ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউম of blood leading to shock. Vasoactive amines, histamine and serotonin released from the injured endothelium, leukocyte and platelets and vasoactive complement product C3A and C5A causes vasodilatation and increased vascular permeability. Peripheral pooling of blood, peripheral blood ভেসেলগুলো যদি ডাইলেটেড হয় তাহলে ভিতর থেকে সব ব্লাড বাইরে এসে যাবে। পেরিফেরাল পুলিং অফ ব্লাড ফলোয়িং ভ্যাসোডাইলেটেশন অ্যান্ড হাইপোভলিউমিয়া হয়। ফলোয়িং ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ডিক্রিজ ইফেক্টিভ সার্কুলেটরি ব্লাড ভলিউম লিডিং টু শক। কনজামশন কোয়াগুলোপ্যাথি নামে একটা টার্ম আছে, সেখানে কি হয়, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আরেক কথা হলো কনজামশন কোয়াগুলোপ্যাথি ইজ ক্যারেক্টারাইজড বাই নিউমেরাস থ্রম্বাই ফর্মেশন থ্রুআউট দি ভাস্কুলার সিস্টেম। সারা শরীরে ছোট 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 থ্রম্বাই ফর্ম করে ভাস্কুলার সিস্টেমে, ফলোড বাই ব্লিডিং। তারপরে কি হয়, ব্লিডিং হয়। আগে সারা শরীরে ছোট ছোট থ্রম্বাই ফর্ম করে, এরপরে ব্লিডিং হয়, অ্যাবনর্মাল ব্লিডিং। অ্যাজ ব্লিডিং অকার্স ফলোয়িং কনজামশন অফ প্লেটলেট। কেন হয়, তাহলে ব্লিডিং কেন হবে, ব্লিডিং হবে এই কারণে যে ওই থ্রম্বাস যখন ফর্ম করে তখন প্লেটলেট কনজামশন হয়ে যায় ওখানে।
এবং কোয়াগুলেশন ফ্যাক্টরও কনজাম্পশন হয়ে যায়। এখন রেস্ট যে ব্লাড আছে সেখানে প্লেটলেট কম থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টর কম থাকে, তাহলে দুইটাই ব্লিডিং টাইম বাড়িয়ে দেবে। তো সেই জন্য এটাকে বলা হয় কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এরপর আস্তে আস্তে নিউরোজেনিক শক। নিউরোজেনিক শক স্পাইনাল কর্ড ইঞ্জুরির জন্য হয় এবং অ্যানাস্থেটিক অ্যাক্সিডেন্টের হয়। এটা অনেক এখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, জেনারেল অ্যানাস্থেসিয়া না দিয়ে অনেকেই এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় এই নিউরোজেনিক শকটা হয়। আমরা আগের চেয়ে এখন বেশি ওটিতে এরকম শকে যাইতে দেখি। লজ অফ ভাস্কুলার টোন, এই নিউরোজেনিক শকে ভাস্কুলার টোন লস হয়, পেরিফেরাল পুলিং অফ ব্লাড, reduction of effective circulating blood volume, disparity between cardiovascular system and blood volume, and then shock. আরেকটা আছে অ্যানাফাইলেকটিক শক, IgE mediated hypersensitivity reaction এটা হয়, সিস্টেমিক vasodilation হয়, increased vascular permeability হয়, thus reduction of effective circulating blood volume, disparity between cardiovascular system and blood volume leading to shock. এরপরে আস্তে আস্তে আরেকটা টার্ম স্টেজেস অফ শক, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে রিটেনে। স্টেজে হোয়াট আর দি স্টেজেস অফ শক? আর্লি, এই স্টেজগুলো হলো তিনটা স্টেজ: আর্লি কম্পেনসেটেড স্টেজ, প্রোগ্রেসিভ ডিকম্পেনসেটেড স্টেট, আর ইরিভার্সিবল স্টেজ। তিনটা স্টেজ শকের। আর্লি যেটা কম্পেনসেটেড স্টেজ, এরপর আছে প্রগ্রেসিভ ডিকম্পেনসেটেড স্টেট আর ইরিভার্সিবল স্টেজ। আর্লি কম্পেনসেটেড স্টেট কি? বডি ক্যান কম্পেনসেট অ্যান্ড রিকভার ফ্রম শক উইদাউট সাপ্লিমেন্ট বাই ইনফিউশন অর ট্রান্সফিউশন। তাহলে যেটুকু ব্লাড ভলিউম লস হয়েছে অল্প কিছু, সেটা বডি ওটা রিকভার করার চেষ্টা করে। এই যে রিকভার করলো, এটা হলো কম্পেনসেশন। যেটুকু গেছি আমি আবার এটা পুরা করে ফেলাম, রিকভার করে ফেলাম, এটা হলো বলা হচ্ছে যে কম্পেনসেশন। তো মেকানিজম অফ কম্পেনসেশন অ্যান্ড রিকভারি, যে সব থেকে আবার রিকভারি হয়ে আসে সেটা হলো কম্পেনসেটেড স্টেজ। কীভাবে হয়? ফলোয়িং ব্লাড ডোজ, মনে করুন 100-150 ml ব্লাড ডোজ হইল, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট হবে, ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো হবে, রেনিন সিক্রেশন ফ্রম juxtaglomeralular apparatus and activation of renin angiotensin হবে, and secretion of aldosterone and absorption of sodium and water from renal tube. তো শেষে কি হলো? পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হলো, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হলো, আর কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হলো তাহলে রেনাল ব্লাড ফ্লো কমে গেলো, juxtaglomeralular apparatus অ্যাক্টিভেটেড হয়ে সেখান থেকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হলো। তার জন্য কী হবে? অ্যালডোস্টেরন সিক্রেশন হবে। অ্যালডোস্টেরন সিক্রেশন হলে অ্যাবজর্পশন অফ সোডিয়াম এবং ওয়াটার ফ্রম রেনাল টিউবুল, তাহলে সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়ে ব্লাড ভলিউমটা রিকভারি হবে, কিন্তু ওই যে ওয়াটার যখন রিটেনশন হবে তখন কিন্তু প্রস্রাব কম হবে, ইউরিন প্রোডাকশন কম হবে। তা হোক, কিন্তু ব্লাড ভলিউমটা রিকভারি হইলো। এটা হলো early compensated state. Activation of renin-angiotensin aldosterone axis and increase ADAs, antidiuretic hormone secretion following hypovolemia leads to increased blood volume and recovery from shock. Next holo progressive decompensated state, second stage. Body tries to compensate and recover from shock but cannot recover without supplement by infusion and transfusion. এই স্টেজটা হলো যে ফ্লুইড যদি ইনফিউশন না করা হয়, ওই যে স্যালাইন না দেওয়া হয় অথবা ব্লাড ট্রান্সফিউশন না দেওয়া হয়, তাহলে আবার রিকভার হয় না। তো এইরকম কোন স্টেজ কীভাবে হয়? পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট হয়, ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো হয়, রেনিন সিক্রেশন জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাস হয়, ওই আগের মতোই রেনাল টিউবুল ইরিটেশন হয়। কিন্তু
এই ঘটনাগুলোই এখানেও হয়, কিন্তু পেশেন্ট শকে যাবে, কিন্তু পেশেন্ট অনলি রিকভার্স হোয়েন সাপ্লিমেন্টেড বাই ইনফিউশন অর ট্রান্সফিউশন। ওই ঘটনা হবে ঠিকই আগের মতোই, কম্পেনসেশন হবে, তার সাথে যদি ফ্লুইড না দেওয়া হয় সে রিকভারি করতে পারবে না, এক্সট্রা ফ্লুইড দিতে হবে। তো ফ্লুইড হাতে যদি ব্লাড লসেশন হয় তাহলে ব্লাড দিতে হবে, যদি ব্লাড না পাওয়া যায় তাহলে দিতে হবে স্যালাইন দিতে হবে। লাস্ট স্টেজ হলো ইরিভার্সিবল স্টেজ। ইরিভার্সিবল স্টেজ, বডি ট্রাইস টু কম্পেনসেট ইনফিউশন অর ট্রান্সফিউশন গিভেন বাট নো রিকভারি। ইনফিউশন দেওয়া হলো, ট্রান্সফিউশন দেওয়া হলো, ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু শক থেকে আর ফিরে আসে না, সেটা হলো ইরিভার্সিবল স্টেজ। মরফোলজিক্যাল চেঞ্জ ইন টিস্যু ইন শক, তাহলে যদি শক হয় তাহলে টিস্যুর মরফোলজিক্যাল কি চেঞ্জ হবে? হাইপোক্সিয়া ফলোইং শক কজেস ইনজুরি ইন অল টিস্যু, বাট মেইন থ্রেটস টু লাইফ ফ্রম ইনজুরি আর ব্রেন, হার্ট, লাং, কিডনি। সব অর্গানে কিছু না কিছু ক্ষতি হবে, ড্যামেজ হবে শকে গেলে, কিন্তু ভালনারেবল হলো ব্রেন, হার্ট, লাং, কিডনি। ব্রেন, হার্ট, লাং, কিডনি। ব্রেইনে কি হয়? ইস্কিমিক লিকুইফেকশন, নেক্রোসিস। যেহেতু এখানে ইস্কিমিয়া হয়, ইস্কিমিয়া হলে নেক্রোসিস হয়, ব্রেনে কিন্তু ইস্কিমিয়া হলে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় না, হবে লিকুইফেক্টিভ নেক্রোসিস। হার্টে হবে ইস্কিমিক কোয়াগুলেটিভ নেক্রোসিস। লাংয়ে হবে ডিফিউজ অ্যালভুলার ড্যামেজ অ্যান্ড অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে, সেটা হবে। কিডনিতে যদি হয় অ্যাকুট টিউবুলার নেক্রোসিস, টিউবুলার যে সেল আছে এপিথেলিয়াল সেল সেটা নষ্ট হবে, এটাকে বলা হচ্ছে অ্যাকুট টিউবুলার নেক্রোসিস, এটিএন। তোমরা এটিএন বলতো, টেলিভিশন বলতো না, এটিএন হলো অ্যাকুট টিউবুলার নেক্রোসিস। কী হবে? ব্রেনে হবে ইস্কিমিক লিকুইফেটিভ নেক্রোসিস, হার্টে হবে ইস্কিমিক কোয়াগুলেটিভ নেক্রোসিস, লাংসে হবে এআরডিএস, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হবে, ড্যামেজ হয়ে অ্যালভুলার ড্যামেজ। কিডনিতে হবে অ্যাকুট টিউবুলার নেক্রোসিস। এই পর্যন্তই হলো আমাদের হিমোডাইনামিক ডিজঅর্ডারের চ্যাপ্টার শেষ হলো। আমরা 7 পর্বে ভাগ করলাম, প্রতি পর্ব 20 মিনিট, 15 মিনিট বা 10 মিনিট করে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় করে দেখবে আমার লেকচার। তবে এই লেকচার চ্যানেলটা যদি তোমরা টেলিভিশনের স্মার্ট টিভিতে ইউটিউব চ্যানেলে দেখো তাহলে তোমরা বেশি স্পষ্ট বুঝতে পারবে। ল্যাপটপে মধ্যম রকম আর মোবাইলে ছোট হবে। তো মোবাইলের সুবিধা হলো তুমি রেস্ট থাকা অবস্থায় শুয়ে পড়তে পারবে, জার্নিতেও তুমি পড়তে পারবে, দেখতে পারবে। তোমরা আমার এই চ্যানেল নিজেরা দেখবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ব্যাপক হারে তোমরা শেয়ার করবে। যারা এই লকডাউনের সময় বা এই ছুটির সময় ঘরে আসো, বসে ক্লাস করার সুযোগ নাই, আমার এই লেকচার তোমরা যারা এর আগেও করেছো আবার রিপিট করবে। সবাইকে ধন্যবাদ।